ওয়েলকাম টু নেটশালা। নেটশালার আড্ডাতে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নেটশালার আড্ডাতে শুরু করছি। উই আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট রোম্যান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ইউ অল নো যে রোম্যান্টিক পিরিয়ডের যে সময়কালটা 1789 অথবা 1798 থেকে 1832 অবধি। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াই উই রিড রোম্যান্টিক লিটারেচার? কেন আমরা রোম্যান্টিক লিটারেচার পড়ি? দেখো, রোম্যান্টিক লিটারেচার কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যার নাম সবার আগে চলে আসছে বা মনে আসছে, তিনি কিন্তু হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অ্যান্ড উই অল নো দ্যাট হি ইজ কল্ড অ্যাজ দ্য প্রিস্ট অফ নেচার। আগেন আই সে, যখন নেচারের সঙ্গে তার একটা লিঙ্ককে আমরা বোঝাচ্ছি বা নেচারের সাথে তার যে একটা সংযোগ, তার যে একটা চুক্তি, সেটাকে আমরা যখন বোঝাচ্ছি, তখনই আমরা বুঝতে পারছি রোম্যান্টিক পিরিয়ডের লিটারেচার আসলে আর কিছুই না, দিস ইজ দ্য লিটারেচার অফ নেচার। অ্যাকচুয়ালি এটা এমব্রেস করেছে, এই সাহিত্যটা এমব্রেস করেছে কাকে? প্রকৃতিকে। কেন প্রকৃতিকে এমব্রেস করলো? দেখো, প্রকৃতিকে যখন এমব্রেস করছে, we can easily understand that it is totally based on imagination. এটা কিন্তু ইমাজিনেশনের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন আমি একটু বলে নিই, যখন আমরা রোম্যান্টিক পিরিয়ডের লিটারেচারের ক্ষেত্রে যখন রোম্যান্টিক পোয়েটসদেরকে আমরা পড়ি, লাইক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিচ, রবার্ট সাদে, পি.বি. শেইলি, জন কিটস, ইভেন লর্ড বায়রন, এদের লেখাকে যখন আমরা পড়ি, তখন কোথাও আমরা প্রকৃতির সঙ্গে নিজেদেরকে বা প্রকৃতির সঙ্গে তাদের যে একটা মেলবন্ধন ছিল, সেটাকে কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পাই। সো উই ক্যান very easily understand a connection between the poets and the natures. That's why William Wordsworth is also called as nature poet or the priest of nature. এইটার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক পিরিয়ডে যেমন নেচারকে প্রেস করা হয়েছে, নেচারকে অ্যাডমায়ার করা হয়েছে, মানুষ যেমন নেচারের কাছে ফিরে যেতে চেয়েছে, নেচারের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেছে, তেমনই এই যুগেও কিন্তু ইকো যে ক্রিটিসিজম রয়েছে সেইটারও কিন্তু প্রভাব দেখা গেছে জন ক্লেয়ারের কবিতাগুলোতে। সো সাইমালটেনিয়াসলি যেমন নেচারের কাছে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, সেখানে অলসো দেখানো হচ্ছে যে এই যুগে কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলে থাকি, যে বা আমরা যে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলে থাকি, বা ইন্ডাস্ট্রির যে গোড়াপত্তনটা হচ্ছে, বা ভিক্টোরিয়ান পিরিয়ড যেটাকে আমরা বলে ঠিক করছি 1837 টু 1901, আসলে এর গোড়াপত্তন কিন্তু রোমান্টিক পিরিয়ডে, বেসিক্যালি প্রি রোমান্টিক পিরিয়ড থেকে কিন্তু দেখা যাচ্ছে, যেখানে দেখা গেছে যে ইংল্যান্ডের বড় বড় শহরগুলো লাইক লন্ডন অথবা ম্যানচেস্টারের মতো শহরগুলোতে কী করা হচ্ছে, সেখানে গাছপালা কেটে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি বানানো হচ্ছে। অর্থাৎ অ্যাগ্রারিয়ান যে কান্ট্রি ইংল্যান্ড ছিল, বা অ্যাগ্রারিয়ান কান্ট্রি হিসাবে ইংল্যান্ডের যে একটা পরিচিতি ছিল, সেইখান থেকে কিন্তু ইংল্যান্ডকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইংল্যান্ড ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্য দিয়ে কান্ট্রিটাকে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতে পরিণত করার একটা প্রচেষ্টা রাখছে। তো যে এই যে সময়ে যখন প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে এবং যে সমস্ত ফাঁকা জমিগুলো ছিল সেগুলোকে কাজে লাগানো হচ্ছে, ইন্ডাস্ট্রি বানানো হচ্ছে, তখনই কিন্তু জন ক্লেয়ারের মতো কবিগুলো উঠে এসেছেন এবং তারা কিন্তু এর আগেনস্টে কথা বলেছেন, যে কারণে আজকে 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরি বা 21st সেঞ্চুরিতে যে ইকো ক্রিটিসিজম, ইকো কালচারের কথা আমরা পড়ছি, সেটা কিন্তু ঠিক তখন থেকেই শুরু হয়েছে। তাই এটা বলা বাহুল্য যে সাইমালটেনিয়াসলি যেমন নেচারের কাছে কবিরা ফিরে যেতে চেয়েছে, ঠিক তেমনইভাবে নেচারকে যে ধ্বংস করা হচ্ছে, যে ডিফরেস্টেশন হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদের সোচ্চার কিন্তু সেই সময় দেখা গেছে। এখন প্রশ্ন হলো, আমরা যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্যামুয়েল টেলর কোলরিচ বা রবার্ট সাদেকে পড়ছি, বা পি.বি. শেইলি, জন কিটসকে পড়ছি, রোম্যান্টিক পিরিয়ডকে পড়ছি, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এইখানে এসে কিন্তু কোথাও হার্ট, হেডের কথাকে
না শুনে এগিয়ে যাচ্ছে। আমি একটু আগেই বলেছিলাম, যখন নিওক্লাসিক্যাল পিরিয়ডের কথা বলেছিলাম, সেক্ষেত্রে তোমাদের সবার হয়তো মনে আছে যে নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে সাহিত্যটা রয়েছে, which is called as neoclassical literature or Augustan literature, because it imitates Augustan period classical writers, that's why it is called as Augustan period literature, you all know. এবং কিং অগাস্টাস was the king of the Roman তখন রোমান সাম্রাজ্যের এম্পারার যিনি ছিলেন তিনি হলেন কিং অগাস্টাস, এবং তিনি তৈরি করেছিলেন প্যাক্স রোমোনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন, প্লিজ নোট ডাউন ইট, প্যাক্স রোমোনা। সেটাকে অনুসরণ করে পরবর্তীকালে কিন্তু প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স ইন্ডিকা এটসেট্রা এটসেট্রা লেখা হয়েছে, শশী থারুরের কিন্তু কন্ট্রিবিউশন। ওকে, সো দিস আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আমি যেটা বলবো, সেই সময় যখন রিজন মানুষ যখন নিজেকে দেখো, দিস পিরিয়ড ইজ অলসো কল্ড অ্যাজ এনলাইটেনমেন্ট পিরিয়ড বিকজ অফ দ্য সায়েন্টিফিক রেভলিউশন, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, সায়েন্সের যে একটা অত্যাধুনিক যে ডেভেলপমেন্ট ঘটেছে উইথ দ্য হ্যান্ড অফ স্যার আইজাক নিউটন, তিনি যখন লজ অফ গ্র্যাভিটি আবিষ্কার করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তখন কিন্তু একটু ভালো করে আমরা যদি বিষয়টাকে লক্ষ্য করি, ঠিক একটু তার আগের দিক দিয়ে যদি ভাবি, সেক্ষেত্রে গ্যালিলিও, তিনি তার যে আবিষ্কার, তো সেই জায়গা থেকে এইটা আমরা বলতে পারি, মানুষ যখন তার হার্টের কথাটা বেশি গুরুত্ব না দিয়ে হেডের কথা গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ রিজনের উপরে তারা বিশ্বাসী হয়ে গেছে, সেই সেই যে রিজনের উপরে বিশ্বাসী হয়ে গেছে, সেখান থেকে কিন্তু মানুষ সরে আসার চেষ্টা করছে। কারণ মানুষ তখন শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক হয়ে পড়েছে, এবং ধীরে ধীরে যে বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, তার ফলে ইন্ডাস্ট্রি আসছে, ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনের যে সূত্রপাতটা তখন দিয়ে শুরু হয়েছে, তাই কিন্তু কবিরা এইরকম একটা দমবন্ধকর করা একটা পরিস্থিতি থেকে তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। যেমনটা আমি একটু তোমাদের বলছিলাম যে স্যামুয়েল টেইলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারা কিন্তু দুজনে মিলেই একটা প্রচেষ্টা শুরু করেছিল। তারা দুজনে মিলে এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছিল, দে অ্যাকচুয়ালি হ্যাভ কি বলবো, মানে তারা যেমন ডিসিশন নিয়েছিল, ডিসিশন নিতে বাধ্য হয়েছিল, কারণ তারা বুঝে গেছিল যে মানুষ কিন্তু এখন মানে একটা ন্যাশনাল বিংয়ে পরিণত হয়ে গেছে, ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, সোসাইটি কিন্তু ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছে, তো সেইখান থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, কোথাও নেচারের কাছে তারা শান্তি পাবে। দ্যাটস ওয়াই তোমরা সবাই হয়তো জানবে যে রবার্ট সাদে এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্যামুয়েল টেইলর কোলরিজ, তারা কিন্তু লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ডের কাম্বারল্যান্ড ইন ইংল্যান্ডের যে লেক ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানেই কিন্তু বাস করতেন, এবং দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ লেক পোয়েটস। তো এইখান ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেক পোয়েটস রবার্ট সাদে, স্যামুয়েল টেইলর কোলরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এছাড়াও দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সাথে কথা বলতে চাই, যে এই যে টাইম লাইনটা বা টাইম পিরিয়ডটা আমি শুরু করলাম 1789 বা 1798 থেকে, এখন প্রশ্ন হচ্ছে হুইচ ইজ কারেক্ট ফর্ম। দেখো, আমি আরও একবার বলছি, এইরকম করে কোনো একটা সময় থেকে যা মানে যে আমার একটা পিরিয়ড শুরু হচ্ছে তা কিন্তু না, একটা লিটারেরি ট্রেন্ডের উপরে বা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে কিন্তু আমরা এইরকমভাবে, যারা ইংলিশ লিটারেচার নিয়ে যারা গবেষণা করছেন, তারা কিন্তু এইরকম একটা সময় আমাদের সামনে বেঁধে দেন। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি ইন 1789 একটা হিস্টোরিক্যাল ইভেন্টস হ্যাপেন্ড দেয়ার। সেটা কী ছিল? সেটা ছিল ফ্রেঞ্চ রেভলিউশন। তোমরা জানো ফরাসি বিপ্লব, মোস্ট অফ দ্য মেজর রাইটার্স অফ রোম্যান্টিক পিরিয়ড লাইক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, দোজ ওয়্যার অ্যাকচুয়ালি গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ রেভলিউশন। এবং তারা ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের কাছ থেকে যখন তারা প্রভাবিত হলো, সেই প্রভাবিত হয়ে তারা যে লেখাগুলো লিখতে লাগলো, ইভেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাডমায়ার্স, প্রেজড এই ফ্রেঞ্চ রেভলিউশনকে, তিনি কিন্তু প্রশংসাও করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ইনফ্লুয়েন্সড হয়েছে, এবং এদের মধ্যে স্যামুয়েল টেইলর কোলরিজ অলসো ইনফ্লুয়েন্সড বাই জার্মান ফিলোসফি, স্ট্রাম অ্যান্ড ড্রাঙ্ক থিওরি। ওকে, এছাড়াও যদি একটু তোমরা এই জায়গাটাকে একটু খেয়াল রাখো, দেখা যাবে যে এই যে রোম্যান্টিক শব্দটি আমরা ব্যবহার করছি, যে রোম্যান্টিক, সো এই ওয়ার্ডটাই সবার প্রথম ইট ইজ ইউজড বাই ফ্রেডরিক স্কেলগেল টু ডিসক্রাইব দ্য লিটারেচার ফর দ্য ফার্স্ট টাইম, ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড। এবং এছাড়াও 1948 F.L. লুকাস, তার একটা বই রয়েছে, জাস্ট এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নোট ডাউন। আমি আগেন আরেকবার বলছি, F.L. লুকাসের একটা বই রয়েছে ইন 1948, দ্য ডিক্লাইন অ্যান্ড দ্য ফল অফ দ্য রোম্যান্টিক আইডিয়া। এইটাকে যদি পড়ো, তাহলে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট
he has actually given 11,396 definition of romanticism. রোমান্টিসিজমে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা মানুষ রিজন থেকে সরে আসছে এবং মানুষ ইমাজিনেশনের উপর ফোকাস করছে। মানুষ এক রকমের এই যে সবসময় হেডের কথা শোনা, অর্থাৎ রিজনের কথা শোনা, মানুষ যে ইন্টেলেকচুয়ালিভাবে ভাবছে সেইখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে এসে মানুষ ইমাজিনেশন করতে চাইছে। যার জন্য কিন্তু তোমরা পরবর্তীকালে স্যামুয়েল টেইলর কোলরিজের বায়োগ্রাফি লিটারিরা পড়বে, সেখানে তিনি ইমাজিনেশনের যে ডেফিনেশন দিচ্ছে, তিনি ফ্যান্সি আর ইমাজিনেশনের মধ্যে একটা পার্থক্য তৈরি করছেন। হি অলসো হ্যাজ গিভেন দ্য আইডিয়া অফ প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন, ইউ ক্যান ফাইন্ড আউট। তারপর তুমি দেখতে পাবে যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন কীভাবে মার্চ হয়ে একটা সুন্দর পোয়েমের ক্রিয়েট করছে। এছাড়াও যখন লিরিক্যাল ব্যালান্সকে আমরা পড়বো, যে 1798 কেন আমরা বলি যে দ্য স্টার্টিং পয়েন্ট অফ রোম্যান্টিক পিরিয়ড, এটারও পিছনে একটা কারণ রয়েছে। লিরিক্যাল ব্যালান্স অ্যাকচুয়ালি ওয়াজ পাবলিশড ইন 1798, 1798 খ্রিস্টাব্দে লিরিক্যাল ব্যালান্স পাবলিশড হচ্ছে। দেখো এই লিরিক্যাল ব্যালেটটা আসলে কি, এটা হচ্ছে 23 পোয়েমস, এখানে টোটাল 23টা কবিতা রয়েছে, যার মধ্যে 19টা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এবং 4টা কবিতা হলো স্যামুয়েল টেলর কোলরিজের। এখন প্রশ্ন হচ্ছে যে যখন এই রকম আমি এটা বললাম যে একটু আগে, যেমনটা স্যামুয়েল টেলর কোলরিজ ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই জার্মান ফিলোসফি, স্টার্ম অ্যান্ড ড্রাঙ্ক ফিলোসফি অর থিওরি, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ as well as Samuel Taylor Coleridge both actually were greatly influenced by French Revolution। 1789 খ্রিস্টাব্দে সংঘটিত যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব দ্বারা যে তারা প্রভাবিত হচ্ছে, তার প্রভাবে কিন্তু তারা ডিসাইড নিয়েছে যে এইরকম একটা র্যাশনালিটি, এইরকম একটা যেখানে মানুষ শুধু রিজন নিয়ে কথা বলছে, যেখানে এনলাইটেনমেন্ট নিয়ে শুধু কথা বলা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসে কোথাও আমাদেরকে প্রকৃতির কাছে আশ্রয় নিতে হবে, প্রকৃতির কথা ভাবতে হবে। কারণ প্রকৃতির কাছে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো মানুষের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যদি আনা সম্ভব হয়, তাহলে হয়তো তাই সমাজ সংসার সব কিছু একটা নূতন করে ক্রিয়েট করা সম্ভব, এবং সেখানে হয়তো একটা ব্যালেন্স থাকবে। কোথাও একটা এখানে ব্যালেন্স নেই, এটা ইমব্যালেন্স হয়ে পড়ছে। তার কারণটা কি? কারণ মানুষ হার্টের থেকে হেডের জোর বেশি দিচ্ছে। দেখো স্বামীজির মত অনুসারে স্বামীজি বলতেন মানে একটা ব্যালেন্স রাখতে হবে বিটুইন হার্ট অ্যান্ড হেডের মধ্যে। কেন? আমাদের হার্ট একটা কথা বলে, হেড একটা কথা বলে। সো দিস ইজ আ কনফ্লিক্ট, এবং এই কনফ্লিক্টটা শুধুমাত্র আমাদের না, পৃথিবীর সব মানুষের মধ্যে দিস কনফ্লিক্ট ইজ অলওয়েজ অর কন্টিনিউয়াসলি হ্যাপেনিং বিটুইন হার্ট অ্যান্ড হেড। সে ডিসিশন নিতে পারছে কি পারছে না এটার উপর নির্ভর করে। যদি আমরা এই বিষয়টার উপর থেকে একটু ভাবতে লাগি, তাহলে দেখো উইলিয়াম শেক্সপিয়ার এলিজাবেথান পিরিয়ডে যখন তিনি হ্যামলেটকে লিখছেন, এবং হ্যামলেট যখন তার কাকাকে হত্যা করবে, তখন টু বি অর নট টু বি। দেখো দিস ইজ দ্য সেম আইডিয়া। এমন একটা কাজ যেটা তুমি করতে চাইছো, অথচ ভাবছো এই কাজটা করলে, লাইক আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, then you can definitely understand what actually I am talking about। আমি কি নিয়ে বলতে চাইছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখো মনে করো তোমাদের মধ্যে কেউ একজন ফোনে অ্যাডিক্টেড, ঠিক আছে? মনে করো তোমরা কেউ একজন মেসেঞ্জার বেশি দেখো বা ফেসবুক, যাই হোক না কেন, কিছু একটা বেশি মোটামুটি ফোনটাকে নিয়েই পড়ে থাকো। এখন তোমাদের সামনে এক্সাম চলে এসছে। এখন এই এক্সাম যখন এসছে, তোমার হেড কিন্তু বলছে যে তোমার উচিত যে পড়াশোনাটা করা, কারণ পড়াশোনা না করলে তুমি সাকসেস পাবে না। কিন্তু তোমার হার্ট, যেহেতু তুমি ইমোশনালি অ্যাটাচড উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, সেই জন্য তুমি কিন্তু মোবাইল ফোনের সঙ্গে অ্যাটাচড হয়ে আছো। এখন এই দুটোর মধ্যে কিন্তু সবসময় একটা সাইমালটেনিয়াসলি একটা কনফ্লিক্ট সবসময় চলতেই থাকে। তো সেই জায়গাটাই ব্যালেন্সের কথা কিন্তু তখন এক কথা তুমি বলতে পারো যে রোম্যান্টিক পিরিয়ডের যে সূচনাটা, এটা কিন্তু তারা ভেবেই এগিয়েছে যে আমরা একটা চেষ্টা করব যে একটা নতুন করে একটা জনরা বা নতুন করে একটা এরার প্রতিষ্ঠা করা। দেখো যেমনটা আমি তোমাদের একটু বলতে পারি যে বাঙালি কবি জীবনানন্দ দাশ, তিনি যখন রবীন্দ্রনাথ টেগরকে আমরা কি বলে থাকি, দ্য সান অফ বেঙ্গলি লিটারেচার। এমন কোনো লিটারারি কন্ট্রিবিউশনস নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া নেই। তাহলে এইরকম একটা বটবৃক্ষের তলায় যখন এইরকম জীবনানন্দ দাশের মতো যখন তিনি সবেমাত্র শুরু করছেন কবিতা লেখা, সেই সময়ই দাঁড়িয়ে তিনি ভেবেছেন যে তিনি রবি ঠাকুরের যে ছায়াটা রয়েছে, তার যে সার্কেলটা রয়েছে, তিনি তার বাইরে গিয়ে লেখালেখি শুরু করবেন, এবং পরবর্তীকালে তিনি এস্টাবলিশডও হলেন। যদিও লিটারারি ক্যাননে তাকে আসার জন্য বহু কষ্ট করতে হয়েছিল বা বহু পরিশ্রম করতে হয়েছিল, দিস ইজ অন্য গল্প। কিন্তু এই যে ভাবনাটা, এই যে
কোথাও একটা লিটারেরি ট্রেন্ডকে সরিয়ে একটা নতুন লিটারেরি ট্রেন্ডের প্রতিষ্ঠা করা, এটা ভাবা যায়, এটা সম্ভব। এবং তারা কিন্তু পরবর্তীকালে সেটা প্রতিষ্ঠাও করে দেখালেন। কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ। তাদের সঙ্গে যুক্ত ছিলেন রবার্ট সাদে, কারণ কিছু লিটারেরি কনটেক্সট, লিটারেরি বৈশিষ্ট্যের উপরে। যেমন আমরা রবার্ট সাদের কথা যখন বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন রবার্ট সাদের এই দুটো কবিতা। দ্য ভিশন অফ জাজমেন্ট তোমরা পড়বে, ইট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফল অফ রবেসপিয়ার ইজ অলসো very very important. Just note down again, I say Robert Sade, the vision of judgment and the fall of Robespierre, very very important. এছাড়াও যখন আমরা উইলিয়াম ব্লেকের কবিতা পড়ব, সেক্ষেত্রে আমাদের কি রাখতে হবে, উইলিয়াম ব্লেককে কেন বলছি দেখো, উইলিয়াম ব্লেক ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার। আমরা ওনাকে মাইনর রাইটারও বলা যেতে পারে, আবার অনেকে প্রি রোম্যান্টিক রাইটার বলে। যেক্ষেত্রে যখন আমরা গ্রেভিয়ার্ড পোয়েট্রির কথা বলি, যেমন থমাস গ্রের কথা আমরা বলি, তো সেক্ষেত্রে থমাস গ্রের মতো উইলিয়াম ব্লেক ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার। দেখো তার যে বিখ্যাত দুটো যে কি বলবো, দুটো কাব্যগ্রন্থ রয়েছে, উইচ ইজ কল্ড অ্যাজ actually collection of poems রয়েছে, songs of innocence and songs of experience, where you can find out the poems like the lamb and the tiger. ল্যাম্ব এবং টাইগারের মতো কবিতাগুলো তোমরা এখানেই পাবে, songs of innocence, songs of experience। এছাড়াও রয়েছে আমেরিকা আ প্রফেসি, ইউরোপ আ প্রফেসি, দোজ আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোকে ছাড়া উইলিয়াম ব্লেকের যখন এই সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, তিনি কিন্তু প্রি ল্যাপসেরিয়ান এজের কথা বলছেন, পোস্ট ল্যাপসেরিয়ান এজের কথা বলছেন, এবং তার যে এই সংস অফ ইনোসেন্ট এবং সংস অফ এক্সপিরিয়েন্সের কিন্তু ধারণাটা খুবই সুন্দর। তিনি কিন্তু এখানে কিছু বিবলিক্যাল টার্ম ইউজ করছেন, এবং সেখানে কিন্তু কিছু বিবলিক্যাল যে কনটেক্সট রয়েছে, আইডিওলজি রয়েছে, সেগুলোর উপরে তিনি জোর দেওয়ার চেষ্টা করছেন। তিনি সেখানে দেখিয়েছেন যে কীভাবে যে আদাম অ্যান্ড ইভ যখন তারা ফরবিডেন যে ফ্রুট লাইক অ্যাপেল সেটা খাওয়ার আগ অবধি, তখন তারা কিন্তু সং অফ ইনোসেন্সে অর্থাৎ প্রি ল্যাপসেরিয়ান এজে ছিল। তারপর যখন খাওয়ার পর যখন তারা নিজেরা যে নির্বস্ত্র, সেটা মানে তারা যে বস্ত্রহীন বা বস্ত্র তাদের শরীরে নেই, পোশাক নেই, সেটা যখন বুঝতে পারছে, দিস ইজ কল্ড অ্যাজ পোস্ট ল্যাপসেরিয়ান এজের কথা। তো এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো ইউ ক্যান ফাইন্ড আউট। ইউ ক্যান অলসো ফাইন্ড আউট উইলিয়াম ব্লেকস চিমনি সুইপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া যেমনটা রয়েছে, আমরা যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পড়ছি, দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাডস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকে এটাই মনে করেন যে রোম্যান্টিক পিরিয়ডের সূচনা হয়েছে লিরিক্যাল ব্যালাডসের যে পাবলিকেশন ইয়ার, সেখান থেকে, লাইক 1798 লিরিক্যাল ব্যালাডস অ্যাকচুয়ালি হ্যাজ বিন পাবলিশড। তো এটা যখন প্রথমে পাবলিশড হয়েছিল, তখন এর কোনো প্রিফেস ছিল না। নেক্সট ইয়ার লাইক ওই 1800 তখন এর প্রিফেসকে অ্যাড করা হলো। এই প্রিফেসে কিন্তু তিনি অনেক কিছুর ধারণা দিলেন, ঠিক আছে, যে ধারণাকে অপোস্ট করছেন কে, তারই বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজ, এবং তিনি নতুন করে লেখার চেষ্টা করছেন বায়োগ্রাফিয়া লিটারিরা। তো এইগুলোকে যেমন তোমাদের পড়তে হবে, যেমন স্যামুয়েল টেলর কোলরিজের কথা যখন আমরা বলছি, তার কোন কোন লেখাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, লাইক ক্রিস্টাবেল, জাস্ট নোট ডাউন করো, ক্রিস্টাবেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেন কুবলা খান ইজ অলসো ইম্পর্টেন্ট। কুবলা খান, রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, ক্রিস্টাবেল, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পড়তে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যেমন লিরিক্যাল ব্যালাডস তোমরা পড়ছো, সেক্ষেত্রে লিরিক্যাল ব্যালাডস যেমন ক্রিটিসিজমের ক্ষেত্রে, লিটারি ক্রিটিসিজমের ক্ষেত্রে বা লিটারি থিওরির ক্ষেত্রে আমরা যেমন বায়োগ্রাফিরা লিটারিরা কিংবা আমরা যেমন লিরিক্যাল ব্যালাডসকে পড়বো, সেই ঠিক তারই মতো আমাদেরকে কিন্তু লিরিক্যাল ব্যালাডসের সঙ্গে সঙ্গে আমাদের পড়তে হচ্ছে যেমন প্রিলিউড পড়তে হবে, এছাড়াও যেটা পড়তে হবে টিনটান্যাবে পড়তে হবে। দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটিংস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ড্যাফোডিলস পড়তে হবে। এগুলো ছাড়া যখন আমরা একটু তারপরের, দেখো এখানে দুটো জেনারেশন আছে, একটাকে আমরা মোটামুটি ফার্স্ট জেনারেশনস অফ রোম্যান্টিক পোয়েটস বলি, তারা কিন্তু হলো এই রবার্ট সাদে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্যামুয়েল টেলর কোলরিজ। কিন্তু সেকেন্ড জেনারেশনের কথা যখন আমরা বলবো, সেক্ষেত্রে লর্ড বায়রন মোস্ট ইম্পর্ট্যান্ট নেম। সবাই আমরা জানি যে লর্ড বায়রন, তিনি যে তার যে প্রথম লেখাটাই কিন্তু ক্রিটিসাইজড হয় এডেনবার্গ রিভিউতে, এবং তিনি তারপরে লিখলেন ইংলিশ বার্ডস অ্যান্ড স্কটিশ স্কচ রিভিউয়ার্স। সো দিজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে তোমাদের পড়তে হবে, এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখো। এছাড়াও তার যে তিনি যে ডন জুয়ানে তিনি যে হিরো দেখালেন, বায়রনিক হিরো, ওকে, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। যখন রাশিয়ান লিটারেচার পড়বে, সুপারফ্লস লিটারেচার পড়বে, অনেকটা এরা কাইন্ড অফ বায়রনিক হিরো,
সেগুলোকে তোমরা কিন্তু দেখতে পাবে। এছাড়াও যেমন আমি এগুলো ছাড়াও যেমন বলবো, পিবি শৈলীকে পড়তে হচ্ছে। পিবি শৈলীর ও টু দ্য ওয়েস্ট উইন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিডসের ও টু দ্য নাইটেঙ্গেল, এই সমস্তগুলোকে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট এগুলো প্রত্যেকটা লাইন দেখো, কারণ অনেক কোয়েশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে যদি তোমরা একটু দেখতে থাকো, যে নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিতে কিন্তু এই ধরনের লেখকদের কবিতা থেকে কয়েকটি লাইন তুলে দিয়েছে এবং সেটাকে বলা হয়েছে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। সো ও টু স্কাইলার্ক, ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ও টু নাইটেঙ্গেল, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের দেখতে হবে। ও টু সাইকি ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখানকার কিছু কিছু লাইন আছে হুইচ লাইনস আর মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে তোমরা খেয়াল রাখো। সুতরাং এইগুলোকে নোট ডাউন করো। এইগুলো তো গেল পোয়েমসের কথা বললাম। যখন এইবার আমরা নভেলের কথা বলবো, দেখো মোটামুটি আমরা নভেলের যে পিরিয়ডটা বলি, মোটামুটি আমরা বলি ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে এটা এমন একটা পিরিয়ড যেখানে নভেলের একটা বিশাল বিস্তার ঘটেছিল। কারণ এইখানে কিন্তু সাইমালটেনিয়াসলি রিচ আর পোরের একটা ঘটনা ঘটেছে, মানে রিচ আরও রিচ হয়ে গেছে, পোর আরও পোর হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাইমালটেনিয়াসলি দুটো জিনিস যে পরপর এত সুন্দরভাবে সংগঠিত হয়েছে, তার উপর বেস করে মানুষের কাছে অনেক কিন্তু নভেল লেখার মতো অনেক এলিমেন্টস ছিল। দেখো এলিমেন্টস সব যুগেই থাকে, কিন্তু এইখানে এলিমেন্টসটা একটু অন্যরকম ছিল এবং ধীরে ধীরে মানুষ কিন্তু এই নভেলের দিকে একটা ট্রেন্ড নেয়। যদিও এর সূত্রপাতটা কিন্তু অনেকটা আগে থেকেই ঘটেছে। যেমন আমরা বলতে পারি স্যামুয়েল রিচার্ডসনের যে পামেলা আছে, অর্থাৎ নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যখন আমরা স্যামুয়েল রিচার্ডসনকে পড়ছিলাম, স্যামুয়েল জনসনকে পড়ছিলাম, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি স্যামুয়েল রিচার্ডসনের যে পামেলা রয়েছে, সেই পামেলা কোথাও একটা আমরা জানি এটা কিসের উপর এপিস্টাল, মানে লাইক লেটার্স বা জার্নালস, এইগুলোর উপরে এই ধরনের একটা কিন্তু এর মধ্য দিয়ে, মানে লেটারের উপরে কিন্তু বেশ করে এই নভেলটা ঘটেছে, পামেলা নভেলটা। তো সেই জন্য কি এটা এপিস্টোলারি নভেল আমরা বলছি। ওকে, তো এই যে ছাড়া এটাকে আমরা যদি নভেলের প্রথম নভেল হিসাবে আমরা মোটামুটি ধরেও নিই, দেখো সেক্ষেত্রে কিন্তু তারও আগে একটু কিন্তু শুরু হচ্ছে, যেখানে তোমরা আফ্রাবেনকে পাবে রেস্টোরেশন পিরিয়ডে, যখন তিনি লিখছেন ওরোনোকো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও যেগুলো রয়েছে, যেমন আমরা যখন বলছি ধীরে ধীরে নভেলের একটু উন্নতি হচ্ছে বা নভেল আরও ডেভেলপড করছে, ধীরে ধীরে প্রত্যেকটা পিরিয়ড অ্যাকচুয়ালি এর স্টার্টিং পয়েন্টটা যেখান থেকে শুরু হয়, ধীরে ধীরে সেটা কিন্তু ডেভেলপড হয়। যেমনটা আমাদের সাথেও ঘটে। আমরা যখন প্রথম ইউজিসি নেট ইংলিশ লিটারেচারকে নিয়ে আমরা পড়ছি বা নেটের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি, আমাদের প্রথম স্টার্টিংটা কিন্তু অনেক অভিজ্ঞতা দিয়ে স্টার্ট হবে না। দেখো আমাদের ধীরে ধীরে শুরু করতে হবে। প্রথম এই যেগুলো জানা, মানে যে সমস্ত রাইটারগুলো আমরা জানি বা যে সমস্ত রাইটারগুলো মূলত আমাদের ইউনিভার্সিটি বা কলেজগুলোতে পড়ানো হয়েছে, সেই সমস্ত রাইটার্সগুলোর লেখাগুলোকে প্রথমে আমরা জেনে নিই। তারপর যেগুলো আমাদের আননোন রাইটার্স রয়েছে, দেখো মোটামুটি মেজর রাইটার্সগুলোকে কিন্তু ইউনিভার্সিটি কলেজে পড়ানো হয়। কিছু কিছু কলেজ রয়েছে যেখানে মাইনর, বা ইউনিভার্সিটি রয়েছে যেখানে মাইনর রাইটার্সদের পড়ানো হয়ে থাকে। যেমন আমি তোমাদের বললাম জন ক্লেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স। নেটের পরীক্ষা দেওয়ার জন্য জন ক্লেয়ারকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, বিকজ হি ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার্স। ওকে, আচ্ছা, এছাড়াও যেমনটা আমি একটু বলছি যে যখন আমরা নভেলের কথা বলছি বা উপন্যাসের কথা বলছি, সেক্ষেত্রে একটু ভালো করে জায়গাটাকে আমাদের ভাবা উচিত যে দেখো রোম্যান্টিক পিরিয়ডে এসে, যেমন আমরা বলছি রোম্যান্টিক পিরিয়ডের আগে যে পিরিয়ডটা ছিল প্রি রোম্যান্টিক পিরিয়ড বলছি, সেখানে যেমন গ্রেভিয়ার্ড পোয়েট্রি বা গ্রেভিয়ার্ড পোয়েটস আসছে, যেমন আমরা বলছি যে গেকে আমরা পাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই যুগেও কিন্তু একটা নভেলের সৃষ্টি হলো, হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ গ্রেভিয়ার্ড নভেলস। গ্রেভিয়ার্ড নভেলস, হরেস ওয়ালপুল, দ্য কাসেল অফ উত্তান্ত, very very important, just note down it. Apart from this, the mysteries of Udolpho, Anne Radcliffe, also important. Mary Shelley, Frankenstein, also important. পলিডোরি ভ্যাম্পায়ার ইজ অলসো ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোকে তোমরা নোট ডাউন করো এবং এইগুলোর উপরে বেসিক্যালি জোর দাও, এগুলো দেখতে থাকো যে পলিডোরি ভ্যাম্পায়ারে কী বলছে, মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইনে কী বলছে। জাস্ট তোমরা গুগল করো, সেখান থেকে সিনোপসিস, সামারি যাই বলো না কেন, শুধু সেটাকে একটু পড়ে নেওয়া, জাস্ট একটা আইডিয়া রাখা, রাফ আইডিয়া। তো
তোমাদের মাথায় রাখতে হবে গ্রেভিয়ার্ড যে নভেলসগুলো রয়েছে তারা কারা, সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে ম্যাচিংয়ের জন্য ম্যাচিং আসতে পারে, তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, কোন ইয়ার পাবলিকেশন সেটাও আসতে পারে, হরেস ওয়ালপুল, দ্য কাসেল অফ ওরতান্তো, দ্য মিস্ট্রিস অফ ইউডালপো, অ্যানে র্যাডক্লিফ, মেরি শেলি, ফ্র্যাঙ্কেনস্টাইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভাম্পায়ার পলিডোরে ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এগুলো ছাড়া যখন আমি আরেকটু বলবো, সেক্ষেত্রে দেখো কিছু এই যুগে কিন্তু মেরি উলস্টোনক্রাফট ছিলেন, এবং মেরি উলস্টোনক্রাফট তিনি ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমান অথবা মেরি অফ ফিকশন, দেখো এক্ষেত্রে তিনি যে ধরনের নভেলগুলো লিখেছেন, ইটস আ ফিকশনাল নভেল, কিন্তু কোথাও নভেলগুলো একটু ফেমিনিজমের গা ঘেঁষা, যে জন্য আমরা তাকে বলে থাকি যে তিনিই হচ্ছে কোথাও ফেমিনিজমের প্রতিষ্ঠাতা। ওকে, তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রধান কারণ। এটা ছাড়া আমরা যেমন রয়েছে উইলিয়াম গডউইন রয়েছে, তো সেক্ষেত্রে উইলিয়াম গডউইনকে একটু দেখা, এবং সেই সঙ্গে আমরা আরও যাকে দেখব, যেমন হচ্ছে যদি আমরা হিস্টোরিক্যাল নভেলের কথা বলি, এই ক্ষেত্রে বা রোম্যান্টিক পিরিয়ডে একটা নভেলের বেশ প্রভাব ঘটেছিল, দিস ইজ কল্ড অ্যাজ হিস্টোরিক্যাল নভেল। তো সেক্ষেত্রে ওয়াল্টার স্কট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কনভারসেশনাল নভেল, দেখো কনভারসেশনাল নভেল, দেখো কনভারসেশনাল কথাটির মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে কোথাও একটা কনভার্স হবে, ওকে, কথোপকথন চলবে। এই ধরনের নভেল, দ্য কনভারসেশন নভেল অ্যাকচুয়ালি ইজ, এর যদি আমরা ফাউন্ডার ফাদার আমরা বলে থাকি দিস থমাস লাভ পিকক, সেটা হচ্ছে থমাস লাভ পিকক। এছাড়াও যেমন আমি আরেকটু বলতে পারি হিস্টোরিক্যাল নভেলের কথা যখন আমরা বলছি, সেক্ষেত্রে কিন্তু হিস্টোরিক্যাল নভেল ইজ এস্টাবলিশড বাই ওয়াল্টার স্কট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়াল্টার স্কটের যে ইভানো আছে, দিস অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চার্লস ল্যাম্বকে আমাদের পড়তে হচ্ছে একই সময়, উইলিয়াম হ্যাজলিটকে পড়তে হচ্ছে। এছাড়া আমাদের যখন আমরা ওয়াল্টার স্কটকে পড়ছি, দেখো ওয়াল্টার স্কটের যে বিখ্যাত লেখা ইভানো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদেরকে পড়তে হবে জেন অস্টেনকে, নভেল অফ ম্যানার্সকে আমরা পড়বো, যেখানে নভেল অফ ম্যানার্স জেন অস্টেন কিন্তু যেমন আমরা বলতে পারি যে অ্যাফ্রাবেন, যেমন দেখো এলিজাবেথান পিরিয়ডে রয়েছেন লেডি মেরি রক, এবং রেস্টোরেশন পিরিয়ডে সে অ্যাফ্রাবেন আসলো, প্রথম প্রফেশনাল রাইটার, একজন ওম্যান প্রফেশনাল রাইটার। প্রথমেই লেখাটাকে তিনি এইভাবে প্রফেশন হিসেবে নিল, যেখানে তিনি মানি ইনকামের জন্য নিল। তারপর ধীরে ধীরে আমরা সেখানে আমরা রাইটারদেরকে দেখতে পাচ্ছি, এবং যখন আমরা মোটামুটি রোম্যান্টিক পিরিয়ডে আসছি, খুব এস্টাবলিশড একজন রাইটার জেন অস্টেনকে আমরা পেয়ে যাচ্ছি, এবং তিনি নভেল অফ ম্যানার্সের জন্য বিখ্যাত হন। এবার যখন নভেল অফ ম্যানার্স, জেন অস্টেনকে কিন্তু আমরা ক্রোনোলজিক্যালি পড়বো, তার নভেলসগুলোকে ক্রোনোলজিক্যালি পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, ম্যাচিং কোয়েশ্চেন আসতে পারে, এই তিন থেকে চার রকমের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। অ্যাসার্টস রিজন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ক্রোনোলজিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, এই নভেলটা কে লিখেছেন, বা তিনটে নভেলের নাম দেওয়া হলো, জেন অস্টেনের এর থেকে অড নভেলটিকে বাছো বা এর থেকে চুজ করো। এই যদি আমাদের বাছাই পড়ে বা চুজ করতে বলে, কিংবা আমাদের যদি ম্যাচ করতে বলে, সেক্ষেত্রে কিন্তু ক্রোনোলজিটাও আমাদের মনে রাখা উচিত। এক্ষেত্রে প্রথমেই হচ্ছে should keep in your mind Pride and Prejudice, Sense and Sensibility, Pride and Prejudice, Emma, Northanger Abbey, Mansfield Park, those are really very very important. মানে জেন অস্টেনকে ছাড়া মানে এই পরীক্ষায় যাওয়াটা উচিত হবে না, মানে জেন অস্টেনকে কোনোভাবে ছাড়াই যাবে না। জেন অস্টেনের যেই নভেলগুলো আমি বললাম, যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, এম্মা, নর্থেঞ্জার অ্যাবে, ম্যানসফিল্ড পার্ক, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে হবে। হ্যাঁ, কোথায় তিনি এই যে গথিক রোম্যান্স রয়েছে, তাকে তিনি গথিক রোম্যান্সকে তিনি প্রেস করছেন না, কোথাও গথিক রোম্যান্সকে তিনি রিজেক্ট করছেন নর্থেঞ্জার অ্যাবেতে, এই জায়গাগুলোকে কিন্তু দেখতে হবে। থমাস লাভ পিককের নাইটমেয়ার অ্যাবে এই কিন্তু এই নর্থেঞ্জার অ্যাবের মতো, এবং অলসো কিন্তু রিজেক্ট করছে গথিক রোম্যান্সকে। সো এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, বিকজ ইট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সমস্ত রাইটারগুলোর নাম মূলত তোমাদেরকে বললাম, মূলত তোমরা এই সমস্ত রাইটারগুলো লাইক চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাজলিট, ওয়াল্টার স্কট, জেন অস্টেন, এছাড়াও যে সমস্ত রাইটারগুলোর নাম বললাম, পোয়েটসগুলোর নাম বললাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট সাদে, জন কিটস, পিবি শেইলি, লর্ড বায়রন, স্যামুয়েল টেলর কোলরিজ, এই লেখাগুলোকে কিন্তু তোমাদের ভীষণইভাবে পড়তে হবে। দেখো
আমি আবারও একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, যেগুলো আমি এখানে থিওরি ক্লাসে আলোচনা করলাম, প্র্যাকটিক্যাল ক্লাসে আমি যখন বোর্ড ওয়ার্ক করব আমি তখন সেখানে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব যে কেমন করে রোম্যান্টিক লিটারেচারটার যে স্টার্টিং পয়েন্ট রয়েছে 1789 বা 1798, সেখানে কি কি প্রতিষ্ঠা হচ্ছে, কি কি পাবলিশড হচ্ছে, আমি কিন্তু তোমাদের ডিটেলে ক্লাসটাকে আমি আলোচনা করব। এখন বলছি প্রথমে রোম্যান্টিক পিরিয়ড বলে নিজেদের খাতার একদম টপে লিখে ফেলো। তারপর যে বিষয়গুলো, যে কবিগুলো, যে রাইটারগুলো, যে নভেলিস্টগুলো আমি আলোচনা করলাম এবং তাদের যে লেখাগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম সেগুলোকে সুন্দর করে লিখে ফেলো। এই 30 মিনিটের যে সেশনটা চললো, এই সেশনটাতে কেউ কোনোভাবে স্কিপ করবে না। রোম্যান্টিক পিরিয়ডকে বাংলায় সুন্দর করে বুঝে নেওয়ার জন্য, তার ধারণাটা বুঝে নেওয়ার জন্য, আইডিওলজিটা বুঝে নেওয়ার জন্য, ফিলোসফিটা বুঝে নেওয়ার জন্য প্লিজ কেউ না স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে নোট ডাউন করো। আমি যেখানে যেখানে নোট ডাউন করতে বলেছি সেখানে সেখানে পেন ডাউন করে ফেলো এবং সুন্দর করে এই নোটসের উপরে ভিত্তি করে এগিয়ে যাও। আমি আবারও বলছি, নেটশালা সবসময় তোমাদের পাশে আছে। প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো।